সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মানস সিংহ, সহকারী শিক্ষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তো গণিত বিষয়ের আমরা আজকে জ্যামিতি অংশটা নিয়ে একটা ক্লাস করব। জ্যামিতির প্রথম চ্যাপ্টারটাই তোমাদের আছে ষষ্ঠ অধ্যায়ে, জ্যামিতির মৌলিক ধারণা। তাহলে আজকে আমরা জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। তো শুরুতে যদি আমরা দেখি জ্যামিতি জিনিসটা কি, যদি আমরা আক্ষরিক অর্থে চিন্তা করি, জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ, অর্থাৎ কোনো কিছু পরিমাপ করাটা হচ্ছে জ্যামিতি। তো আমরা বিভিন্ন বস্তু বা যে কোনো মাপ পরিমাপ করার জন্য আমরা জ্যামিতির আশ্রয় নিয়ে থাকি। তো সেজন্য আমাদের বিভিন্ন চিত্রের অবলম্বন করতে হয়, বিভিন্ন রেখার অবলম্বন করতে হয়। এগুলা দিয়ে মেপে আমরা কোনো একটা বস্তুর বা কোনো একটা অংশের জিনিসের পরিমাপ নির্ণয় করে থাকি। তো এইগুলা পরিমাপ করার জন্য জ্যামিতির যে চিত্রগুলো আমাদের দরকার, এগুলোর পরিচিতি আজকে আমরা জানব। তার পরের ক্লাসে আমরা এর ব্যবহারগুলো শিখব। তো এই চিত্রগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমরা যে জিনিসগুলো শুরুতে পাবো সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করতেছি, তোমরা একটু মনোযোগ দাও। আমরা বইয়ের অংশটাকে আমি সিলেক্ট করে সমস্ত পরিচিতিমূলক আইটেমগুলো মোটামুটি একটা প্ল্যাটফর্মে আমরা আনার চেষ্টা করছি। তোমরা সিরিয়ালি দেখলে সেটা বুঝতে পারবে। আমরা জ্যামিতির সময় এরকম কিছু রেখা দেখতে পাই, যেটা এরকম টান দেওয়া থাকে। জ্যামিতি বইয়ের শুরুতে এই পরিচিতিগুলো দেওয়া আছে। এটাকে বলা হয় রেখা, এটাকে বলা হয় রশ্মি, এটাকে বলা হয় রেখাংশ। অর্থাৎ রেখার কোনো নির্দিষ্ট মান থাকে না এটা, তারপরে রশ্মিরও নির্দিষ্ট কোনো মান থাকে না। যদিও রেখাংশের নির্দিষ্ট মান থাকে, সেটা হচ্ছে তুমি যেটাই ধরে নাও, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, সেটাও আবার ফিক্সড না। সেজন্য আমি লিখলাম এখানে যে রেখা, রশ্মি এবং রেখাংশ এগুলো নির্দিষ্ট মান নেই। আমরা এখানে চিত্রগুলো যাদের ফিক্সড কিছু ভ্যালু আছে, মান আছে, সেগুলোর আলোকে আলোচনা করব। এরপরে দেখবা টোটাল একটা আইডিয়া চলে আসবে। তো আমরা শুরুতে রেখা, রশ্মি, রেখাংশগুলো দেখলাম। এখন যদি আমরা কোণ নিয়ে আলোচনা করি, যে কোনো দুইটা রেখা যদি পরস্পর লম্ব বরাবর থাকে, তাহলে এটাকে আমরা বলি সমকোণ। অর্থাৎ এইদিকে একটা রেখা, এদিকে একটা রেখা, রশ্মি যদি আমরা পরস্পর লম্ব বরাবর রাখি, যে একটার উপর একটা এমনভাবে আছে যে সেটা লম্ব বরাবর। লম্বটা যদি আমরা বলি, লম্বটা কি জিনিস, সেটা হচ্ছে একটা রেখার উপর আরেকটা রেখা যদি একেবারে সোজাসুজি খাড়া অবস্থানে থাকে, সেটা হচ্ছে লম্ব। তাহলে এই রেখাটার উপরে লম্ব। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই দুইটা রেখা মিলে যে কোণটা উৎপন্ন হবে, এটাকে বলা হয় সমকোণ। এই কোণটার একটা মান আছে, সেটা কি সমকোণ। অর্থাৎ আর এই দুইটা রেখাকে এখানে বলা হয় বাহু। তাহলে এই দুইটা রেখা যদি পরস্পর লম্ব বরাবর থাকে, এটাকে আমরা বলবো সমকোণ। এই কোণটার মানটা ফিক্সড, অর্থাৎ এই মানটা নির্দিষ্ট। এটা সবসময় কত হয়? 90 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা দেখলাম এই রেখাটার উপর এই রেখাটা লম্ব, সেজন্য এই মানটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই বড় 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলি, যেমন আমি এখানে 1টা 2টা 3টা খণ্ডে বিভক্ত করলাম, তাহলে আমরা
সবগুলো খণ্ডের যোগফলও টোটাল কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ কি, আমি এটার ভিতরেই আছি, এই 90 ডিগ্রিটাকে আমি অনেকগুলো খণ্ডে বিভক্ত করলাম, তাহলে এটা টোটাল মানটাও 90 ডিগ্রি হবে। তো আমরা যদি এই 90 ডিগ্রি কোণটাকে যে কোনো দুইটা অংশে বিভক্ত করি, ছোট হোক বড় হোক, দুইটা সমান হতে পারে, যেমন আমার এখানে যে কোনো দুইটা মানটা হয়তো প্রায় সমান সমান দেখা যাচ্ছে, তাহলে এই দুইটা কোণ আবার একটা নাম হয়, সেটা হচ্ছে পূরক কোণ। অর্থাৎ এই কোণটার পূরক কোণ, অথবা এই কোণটার পূরক কোণ। ঠিক আছে? তাহলে দুইটা কোণ মিলে যদি এক সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, তারা একে অন্যের পূরক কোণ। যেমন এটা যদি আমার 50 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? ওই 90 ডিগ্রি হতে যা লাগে, অর্থাৎ 90 থেকে 50 মাইনাস করো, এটা 40 ডিগ্রি। অথবা এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত? 30 ডিগ্রি। এই টাইপের কিছু কোয়েশ্চেন তোমাদের এমসিকিউতে থাকে। তো আশা করি এই পড়াটা দিয়ে তোমরা এই অ্যান্সারটা করতে পারবে, পূরক কোণের হিসাবটা। তারপরে যদি আমরা দেখি, দুইটা বাহু যখন এই 90 ডিগ্রির চেয়ে কমে যাবে, দেখো আমি এখানে লম্ব থেকে কিছুটা ভিতরের দিকে নিয়ে আসছি এই বাহুটাকে, যেটা ওই বাহুটার উপর খাড়া ছিল, খাড়া রেখাটা এখন একটু এই আনুভূমিক রেখার দিকে চলে আসছে, তাহলে কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হয়ে গেল। তাহলে আমরা বলবো কোণের মান যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, সেটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণের পরিমাপকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তো এখানেও আমরা এই কোণটাকে যদি একাধিক কোণে বিভক্ত করে ফেলি, তাহলে টোটাল তাদের যোগফলটা 90 ডিগ্রির চেয়ে কমই হতে হবে। সূক্ষ্ম কোণের আলোচনাটা একটু। তারপর হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ জিনিসটা কি? নাম শুনলে বোঝা যায়, স্থূল মানে হচ্ছে মোটা। যেমন আমরা যখন একটা মোটা লোক, একেবারে ফ্যাট লোক রাস্তায় হেলে দুলে হাঁটে, তখন আমরা তাকে কি বলি? স্থূলম্যান, অর্থাৎ স্থূল মানুষ, স্থূল মানে মোটা। এখানে এই অ্যাঙ্গেলটার কথাই বলা হয়েছে। এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রির চেয়ে কিছুটা মোটা। এই 90 ডিগ্রি যেমন ছিল, এটা কিন্তু তার চেয়ে একটু দূরের দিকে সরে আসছে, তাহলে এটাকে আমরা বলবো কি? স্থূলকোণ। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি, আবার এটা লিমিটেশন আছে, 180 ডিগ্রির চেয়ে কম হতে হবে। আমরা ওদিকে মাপা শুরু করবো। হ্যাঁ, এই 90 ডিগ্রির চেয়ে বেশি হচ্ছে কিনা, আবার 180 ডিগ্রির চেয়ে কম হচ্ছে কিনা, মানে আমাদের রেঞ্জটা হচ্ছে 90 থেকে 180 এর ভিতরে থাকতে হবে। তাহলে এই 90 থেকে 180 এর ভিতরের মানগুলোকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে স্থূলকোণের চিত্রটা এরকম হয়, 90 ডিগ্রির চেয়ে একটু বড় দেখাইতে হয়। এরপরে আমরা দেখব, এখানে চিত্রটা দুইটা ভাগ হয়ে গেছে। তো এরপর আমরা দেখব আমরা কোণগুলো শিখলাম। তো এই কোণটা দিয়ে আমরা যদি আরও একটা কোণের ক্ষেত্রে নর্মালি দুইটা বাহু হইলেই চলে, যেমন আমরা আগেগুলোতে দেখলাম দুইটা বাহু দিয়েই কি হয়ে গেল? কোণ হয়ে গেল। এখন আমি যদি আরও একটা বাহু আনি, আমি ওই বাহুটা এনে যদি এই তিনটে বাহুকে একত্রে করে ফেলি, তাহলে সেটা হবে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কি জিনিস? যে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হবে ত্রিভুজ। তাহলে দেখো তোমরা যে এটা একটা ত্রিভুজ, তিন বাহু দ্বারা সীমাবদ্ধ, এই এক বাহু, এই এক বাহু, এই এক বাহু, এই তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। তো ত্রিভুজকে আবার অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। কোণের হিসাব করে শ্রেণীবিন্যাস করা হয়, বাহুর হিসাব করে শ্রেণীবিন্যাস করা হয়। তো আমরা যদি এখানে শুরুতে কোণের হিসাবটা দিয়ে শুরু করি, তোমরা দেখতে পাবে এই আগের হিসাবটাই দেখো, এই বাহুটা যদি না থাকতো, তাহলে আমার কাছে এটা কি কোণ হতো? সমকোণ। কারণ এই বাহুর উপর এই বাহুটা লম্ব, তাহলে এই বরাবর আরেকটা বাহু দিয়ে এটাকে আবদ্ধ করে ফেলছে, অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ হয়ে গেল, অর্থাৎ এটা একটা ত্রিভুজ। যেহেতু এখানে একটা কোণ সমকোণ, তাহলে এটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানে একটা লম্ব লাগবেই তোমার। আমরা জানি
90 ডিগ্রি হতে গেলে একটা লম্ব লাগবে। আর 90 ডিগ্রি সবসময় এরকম একটা ঘরের মধ্যে করে দেখায়, হ্যাঁ, বৃত্তের মতো, কি বলে, চতুর্ভুজ বা বর্গের মতো এরকম একটা দেখায়, তখন আমরা বুঝতে পারবো যে এটা 90 ডিগ্রি বোঝাচ্ছে। তো এখন দেখো, একটা ত্রিভুজের মধ্যে কয়টা কোণ উৎপন্ন হয়? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, কয়টা হলো? 3টা। সবসময় ত্রিভুজের 3টা কোণই হবে, ছোট হোক বড় হোক। তাহলে এই 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। তা আমরা আরেকটা হিসাব পেয়ে গেলাম। আমি এখানে অনেকগুলো হিসেবের কথা বলবো, তোমরা এগুলো মনে রাখতে হবে। তাহলে 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, এটা একবারে ফিক্সড হিসাব করা। তো যেহেতু আমি সমকোণে আছি, সেজন্য একটি কোণ তো আমার অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, আর বাকি দুইটা 90 ডিগ্রি হতে হবে, নাহলে আমার 180 হবে কেমনে? বাকি দুইটা 90-এর চেয়ে ছোট হওয়া যাবে না, 90-এর চেয়েও বড় হওয়া যাবে না, তাহলে বাকি দুইটা যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি যদি দুইটা মিলে 90 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই দুইটা কোণের মান ছোট, 90-এর চেয়ে ছোট, তাহলে এই দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি সামারি পেলাম? যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি আর অপর দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, অর্থাৎ 90-এর চেয়ে ছোট হতে হবে, কারণ এই দুইটা মিলে 90 ডিগ্রি হলে তারপরে তিনোটা মিলে 180 হবে। তার মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। তো আমরা আবার চলে যাব সূক্ষ্মকোণের মধ্যে। ওই যে তখন যখন পড়ছিলাম সূক্ষ্মকোণ, যে দুইটা বাহু যোগ করে দুইটা বাহুর দ্বারা সীমাবদ্ধ কোণটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর এখন 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা, অর্থাৎ ত্রিভুজটা যদি প্রতিটা কোণ 90 ডিগ্রির চেয়ে কম হয়, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তবে যেহেতু এটা ত্রিভুজ, 3টি কোণের সমষ্টি অবশ্যই 180 হবে। আর যেহেতু সূক্ষ্মকোণ, সবগুলো কোণই সূক্ষ্মকোণ হবে, সবগুলো যোগ করলে 180 হবে। মানগুলো তোমার হিসাব করে যাই হয়, তবে কোনোটা 90 ডিগ্রির চেয়ে বেশি হওয়া যাবে না, অর্থাৎ প্রতিটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, এবং তিনোটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। ওই ধরনের ত্রিভুজটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে যেটা আসতেছে স্থূলকোণী ত্রিভুজ। ওই যে আমরা প্রথম স্থূলকোণ যেটা পড়লাম, স্থূলকোণ মানেই বললাম কি, 90 ডিগ্রির চেয়ে বড়, 180-এর চেয়ে ছোট কোণটা। তাহলে ওই কোণটাকে নিয়ে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি 3টা বাহু দ্বারা, সেটা হবে স্থূলকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজ বলতেছি, তাহলে বারে বারে একই কথা, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এই ক্ষেত্রে যেহেতু আমি স্থূলকোণ বলতেছি, তো একটা কোণ আমাকে স্থূলকোণ রাখতে হবে, যেমন এই কোণটা বড় রাখলাম, এই কোণটা স্থূলকোণ, আর বাকি দুইটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, কারণ এখানেই তো আমার 90 ডিগ্রি বেশি হয়ে গেছে, আর এই বাকি দুইটা যোগ করলে তো আমার 180 মিলাইতে হবে, তাহলে অবশ্যই এই দুইটা কোণের মান ছোট হয়ে যাবে। তাইলে একটি কোণ স্থূলকোণ হলে অপর দুইটা কোণও সূক্ষ্মকোণ হতে হবে। আমরা চিত্রের দিকে তাকালে বলতে পারবো, যখন একটা স্থূলকোণ আঁকবো, এটা বড় রাখবো, তখন এই দুইটা তুমি স্কেল দিয়ে যোগ করে দেখো, অবশ্যই ছোট হয়ে যাবে, এটা কখনো বড় দেখাইতে পারবে না। চিত্রটাই আঁকার সময় ক্লিয়ার হয়ে যায়। এবার যদি আমি ত্রিভুজগুলোর আরেকটা প্রকারভেদে চলে যাই, সেটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ যদি আমরা আলোচনা করি, সেটা আবার 3 প্রকার বাহুর হিসাব করি: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তাহলে সমবাহু নামের মধ্যেই কথাটা বলা আছে, সমবাহু অর্থাৎ ত্রিভুজ আমরা বললে তো 3টা বাহুকেই বুঝবো, ওই 3টা বাহু যদি সমান হয়, ওই সমান বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন সমকোণী, ওটা কিন্তু সমান কোণ না, এটা হচ্ছে একটি কোণ সমকোণ। তোমরা যেটা ভুল করো, যদি বলা হয় সমকোণী ত্রিভুজ, কি বলো যে ত্রিভুজের 3টি কোণ সমান, সেটা হচ্ছে সমকোণ। আসলে সেটা সমকোণ না, সেটা হচ্ছে সমবাহু, কারণ সমবাহু ত্রিভুজেরও 3টি কোণ সমান হবে, বাহু যেহেতু সমান। তাহলে সমকোণী আর সমবাহুর মধ্যে পার্থক্যটা একটু জেনে নাও, যে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু সমান। তো 3টা বাহু সমান হলে 3টা কোণও সমান হয়, সেটা খেয়াল করবা। তো সেজন্য এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা এই বাহু এই বাহু এই বাহু সমান, আমি স্কেল দিয়ে যখন আঁকবো তখন অবশ্যই মানগুলো সমান নিয়ে আঁকবো।
আর তিনটি কোণের সমষ্টি তো 180 হবে, যেহেতু আমি কোণের মধ্যে আছি, ত্রিভুজের মধ্যে আছি। তো এখানে যেহেতু তিনটা বাহু সমান হলে কিন্তু দেখো চিত্রটা এরকম হবে, কোনোটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে না, ছোট হতে হবে, এবং প্রতিটা কোণের মানও সমান হয়ে যাবে। অর্থাৎ বাহু সমান হলে মানও সমান হয় কোণের। তাহলে প্রতিটা কোণ হবে সূক্ষ্ম কোণ এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এখানে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বেসিকের জন্য, জ্যামিতির মূল আলোচনার জন্য এবং পরীক্ষায় অ্যান্সার করার জন্য এবং নৈর্বৃত্তিক অ্যান্সার করার জন্য প্রতিটা লাইন খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ এইভাবে আসে যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কী কোণ? অবশ্যই সূক্ষ্ম কোণ। প্রতিটা কোণের মান কত? অবশ্যই 60 ডিগ্রি। কারণ 3টা 60 যোগ করলে কত হয়? 180 হয়। সেজন্য আমাদের এটা ওইভাবে মিলে যাবে। তো তারপরে যদি আমরা আসি সমদ্বিবাহু ত্রিভুজ, ওই নামের মধ্যে বলা যায় সমদ্বিবাহু, অর্থাৎ 3টা বাহুর মধ্যে 2টা বাহু সমান। অর্থাৎ ত্রিভুজ আঁকতে যে 3টা বাহু আমাদের লাগে তার মধ্যে 2টা বাহু সমান করলে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রটা যেমনই হোক, যেমন আমি বললাম এটা পরস্পর সমান, কিন্তু এটা ছোট, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বললাম এই বাহুটা সমান, এটা একটু বড়, এটাও সমবাহু ত্রিভুজ। আবার বললাম এটা সমান, কিন্তু এটা একটু বড়, তাহলে এটা কি? এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে অনেকভাবে আঁকা যেতে পারে। তাহলে 3টি কোণের মান অবশ্যই 180 ডিগ্রি তো হবেই। এই কোণ বা এই কোণ যোগ করলে 180 হতে হবে। যে কোনো একটি কোণ সমকোণ হতে পারে। যেমন আমি এই কোণটা সমকোণ বানাই ফেললাম, তাহলে যে কোনো একটি কোণ সমকোণ হতে পারে, বা যে কোনো একটি কোণ স্থূলকোণ হতে পারে। যেমন আমি এই কোণটাকে স্থূলকোণ দেখাইতে পারছি না, 90 ডিগ্রির চেয়ে বড়। অথবা সবগুলো সূক্ষ্মকোণ হতে পারে, যেমন এখানে সবগুলো কোণই সূক্ষ্মকোণ। তাইলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণের নির্দিষ্ট হিসাব থাকবে না। যে কোনো একটা সমকোণ হতে পারে, যে কোনো একটা স্থূলকোণ হতে পারে, এবং সবগুলি আবার সূক্ষ্মকোণ হতে পারে। আর একটা যদি সমকোণ হয়, বাকি দুটো তো অবশ্যই সূক্ষ্মকোণ হতে বাধ্য। আবার যদি যে কোনো একটা স্থূলকোণ হয়, বাকি দুটো অবশ্যই সূক্ষ্মকোণ হবে। আর যদি 3টা সূক্ষ্মকোণ দিয়েও তো হবে। সেজন্য বললাম যে কোনো একটি সমকোণ হবে, বা যে কোনো একটি স্থূলকোণ হবে, বা সবগুলো সূক্ষ্মকোণ হবে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের আলোচনা। এরপর যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজটা কি? নামের মধ্যে তাও আবার পাবা বিষম মানে সমান নয়। যে ত্রিভুজের 3টি বাহু সমান নয়, অসমান, কারোর সাথে কারো মাপের কোনো মিল নেই, সেটা হচ্ছে বিষমবাহু। এই বাহুটা ভিন্ন মান, এই বাহুটা অসমান, এই বাহুটা অসমান, তাহলে এটা হবে বিষমবাহু ত্রিভুজ। তাও সে বিভিন্নভাবে আঁকা যেতে পারে, আমি এখানে দেখাইলাম। তবে 3টা যে কোনো ত্রিভুজটাই নাও, 3টা যোগফল 180 ডিগ্রি হবে। যে কোনো একটি কোণ সমকোণ হতে পারে, এই যে সমকোণ হলো, স্থূলকোণ হতে পারে, এই যে স্থূলকোণ হলো, আবার সবগুলো সূক্ষ্মকোণ হতে পারে, এই যে হলো। সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তারপরে আমরা একটু ত্রিভুজের বাইরে একটু বেসিকটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সরল কোণ। আমি দেখো এখানে যদি আমি 2টা বাহু বলতাম, এই একটা বাহু, এই একটা বাহু, আমি দেখো এই যে বিন্দুটা আছে, এটার এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু, আমি এটাকে বড় করতে এইটার সমান হয়ে গেল। তার মানে এই বাহুটা পরস্পর 2 দিকে সমানভাবে আছে। তাহলে এই যে চ্যাপ্টা কোণটা হলো, এইটা হচ্ছে সরল কোণ। অর্থাৎ 2টা বাহু যখন এইভাবে থাকবে, পরস্পর বিপরীত দিকে থাকবে, সমান বিপরীত দিকে, এটা হচ্ছে সরল কোণ। তাইলে এই সরল কোণের একটা ফিক্সড মান আছে, সেটাও 180 ডিগ্রি। আমি বললাম আগেই যে এখানে আমি কতগুলো মান বলবো এবং কতগুলো হিসেব বলবো, এগুলো তোমরা মনে রাখতে হবে। তাহলে এই যে সরল কোণটা আমি আঁকলাম, এই টোটাল সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই টোটাল সরল কোণটাকে আমি যদি একাধিকভাবে বিভক্ত করে ফেলি, যেমন এখানে 1 কোণ, 2 কোণ, 3 কোণ, 4টা কোণে বিভক্ত করলাম, তাহলে ওই 4টা কোণের যোগফলও আমার 180 ডিগ্রিই হবে। এই হিসাবগুলো আমাদের জ্যামিতিতে লাগবে। বলবো যে এই কোণের মানে তো, এই কোণের মানে তো, এই কোণের মানে তো, তাহলে এটা কত বলো তো? তুমি কি বলবো? আমি তো জানি এটা সরল কোণ, তাহলে সবগুলো যোগ করলে 180 হবে। আমি এই 3টা যোগ করে যা হয়, আর 180 হইতে এটা যা লাগে ওইটা তত। হিসাবগুলো এমনই। তো এবার তুমি দেখো
এই সরল কোণটাকে যদি আমি দুইটা ভাগে বিভক্ত করে ফেলি তাহলে তাদের আবার একটা নাম চলে আসে, সেটা হচ্ছে সম্পূরক কোণ। মনে আছে শুরুতে বলছিলাম পূরক কোণ অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সমকোণকে অর্থাৎ 90 ডিগ্রিকে ভেঙে দুই টুকরা করলে একটা একটা পূরক কোণ, আর সরল কোণকে ভেঙে দুই টুকরা করলে একটা একটা সম্পূরক কোণ। সরল থেকে সম্পূরক অবশ্যই মনে থাকবে। এবার দেখো, এটা যদি আমার 120 ডিগ্রি হতো তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে তো হয়ে গেছে পূরক কোণ। তাহলে 120 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 80 ডিগ্রি, কারণ ওই যে 180 হইতে যা লাগে সম্পূরকেরটাও, আরে সরি 180 ডিগ্রি কোণের 180 ডিগ্রি হতো সম্পূরক কোণ। যেমন এটা যদি 120 ডিগ্রি হতো তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি। বা 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 80 ডিগ্রি। যদি পূরক কোণ হিসাবটা বলো যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে আমার পূরক কোণ মানে 90 ডিগ্রি, 90 মিলে তার কত লাগবে? 50, তাহলে 50 ডিগ্রি। এভাবে হিসাবটা করা হয়। এবার যদি আমরা আরেকটা চিত্রে চলে যাই, সেটা হচ্ছে বৃত্ত। এটা তুমি দেখো বৃত্তটা, যে বৃত্ত তো চিনোই, এই বৃত্ত, এইটা বৃত্ত, এই টোটাল ভিতরের পরিমাপটা অবশ্যই 360 ডিগ্রি হয়। আমরা বৃত্ত নিয়ে এখনও আসবো না, আমাদের পরের ক্লাসে আমি জাস্ট পরিচিতিটা দিচ্ছি চিত্রের মধ্যে। এইটা দেওয়ার কারণ হচ্ছে এইটার জন্য, দেখো আমি সরল কোণে কিন্তু বৃত্তটার অর্ধেক আঁকলাম, বাকি অর্ধেকটা এদিকে আঁকলে কিন্তু বৃত্ত হয়ে গেছিলো। তাহলে বললাম যে এই অর্ধেকটা যদি 180 হয়, এই অর্ধেকের মান যদি 180 হয়, পুরোটার মান কত হবে? 180 যোগ 180 360। দেখছো, হিসাবগুলো এভাবে মনে রাখতে পারো। তারপরে একটা এটা আঁকলাম 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে, ওটাকে বলা হয় চতুর্ভুজ। তো চতুর্ভুজেরও 4টা কোণ হবে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কোণের মানও হবে 360 ডিগ্রি। এগুলো একটু মনে রাখো একটু কি। তারপরে আমাদের আসতেছে তোমাদের একটা উপপাদ্যর এরকম একটা প্রমাণ আছে। এই চিত্রটা দেখো, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা রেখা, এখানে একটা রেখা পরস্পরকে ছেদ করলো, যে কোনোভাবে ছেদ করতে পারে। তুমি দুইটা কাঠি নিয়ে যদি একটা একটার উপরে এভাবে রাখো, দেখবো যে 4টা কোণ উৎপন্ন হয়, 1 2 3 4 হয়ে গেল। এখানে 4টা কোণ, এইটা বাহু, এই কোণটার বিপরীত কোণ এইটা, এই কোণটার বিপরীত কোণ ওইটা। হিসাব করে দেখো তারা পরস্পর সমান, অর্থাৎ এই কোণটার বিপরীত কোণটা বড়, এটা যত বড় এটাও তত বড়, আবার এটা যত বড় এটাও তত বড়। অর্থাৎ দুইটি রেখা যখন পরস্পর ছেদ করবে, তাদের যে 4টি কোণ উৎপন্ন হবে, প্রতিটা কোণের বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় কোন কোণের ক্ষেত্রে? এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। অর্থাৎ এই কোণটা এই কোণটার বিপ্রতীপ কোণ, এই কোণটা এই কোণটার বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ মানে এখন আমরা কি বুঝবো? সমান। অর্থাৎ এটা যদি 120 ডিগ্রি হয়, এটাও 120, এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60। আমাদের এমসিকিউতে এইভাবে থাকে। আবার এই টোটাল 4টি কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। তো আমাদের মোটামুটি এইটাই হচ্ছে তোমাদের ক্লাস 6-এর জন্য একটা প্রাথমিক জ্যামিতির আলোচনা। তো আমি আশা করব এই আলোচনাটা দিয়ে তোমরা যদি কয়েকবার জিনিসটা পড়ো, ক্লাসটা কয়েকবার শোনো, তোমাদের জ্যামিতির বেসিকটা ভালো হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী আলোচনাটা বুঝতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।